দেখেছে। কিন্তু ওই এলাকায় সাইফুর রহমান ভূঁইয়া ওই জায়গাটার মধ্যে যাচ্ছিল, সে কাছাকাছি এসে তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি আমাকে ডেকেছো? তখন রূপা বলেছে যে না, আমি আপনাকে ডাকিনি, আমি ওই মহিলাকে ডেকেছি। তখন বললো যে পাশাপাশি জিজ্ঞেস করেছে যে তোমার কি হয়েছে? তখন বলেছে যে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে, আমার টাকা পার্স হারিয়ে গেছে, আমার টাকা পয়সা যা ছিল সব হারিয়ে গিয়েছে, আবার আমি ফরিদপুরে যাবো, এখন আমি কিভাবে যাব? বলছে তোমার সাথে কি আর কেউ আছে? যে আমার স্বামী আছে, সে রাস্তা আনতে গেছে। তখন এর নামে আরো কথাবার্তা হয়েছে। এর মধ্যে নাজেম চলে আসছে, আসার পরে বলছে তোমরা কি করো? ওরা বলছে যে আমরা কিছু করি না এরকম। তো আমরা ইয়েতে তো তখন বলেছে যে তোমরা আমার সাথে চলো, আমার 6 তলা বাড়ি রয়েছে, আমার গাড়ি রয়েছে, তুমি ড্রাইভিং শিখবে, শিখে তুমি আমার গাড়ি চালাবে, আর আমার স্ত্রী আছে, ছেলে আমার স্কুলে পড়াশোনা করে, আমার 6 তলা বাড়ি, তুমি বাবার বাসায় কাজ করো। এই কথা বলে ওদেরকে প্রথমে রিক্সায় উঠিয়ে ওখান থেকে তারপরে বাসে নেয়, বাসে নিয়ে উত্তরার থেকে তাদেরকে অটোতে চলে যায়, এই যে পুরানপাড়া বাতান উত্তরখানায় এই বাসায় এই টাকা তুলে তোলার পর দেখে যে লক চাবি দিয়ে খুলছিল। তখন রূপা জিজ্ঞেস করেছে তাকে যে আপনি তো বললেন আপনার স্ত্রী আছে, এখানে আপনার স্ত্রী কোথায়? আপনি তো নিজে আপনার তালাবদ্ধ রূপ বাসা। তখন বলেছে যে না, আমার স্ত্রী আর এক বাসায় চলে গেছে, 4-5 দিন পরে হারিয়ে। এরপরে যাই হোক ওরা ভেতরে থাকে, থাকার পরে ওই এরপর এটা হচ্ছে আপনার রোজার আগের দিনের কথা, পরের দিন রোজা শুরু হবে। তো এর মধ্যে আপনার এই যে থাকার মধ্যে আস্তে আস্তে রূপা বক্তব্য মতে, আমাদের জিজ্ঞাসাবাদে যে বক্তব্য দিয়েছে, যে স্বীকার করেছে যে তার এই বিভিন্ন সময়ে এই সাইফুর তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করতো। সে যখন বাইরে যেত তাকে তালা দিয়ে রেখে যেত, বলতো যে তোমরা বারান্দার কাছে যাবা না, গেলে তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো। তারপরে আপনার বিভিন্ন সময় তার শরীরের বিভিন্ন অংশে হাত দিত। বিভিন্ন রুম আরো ছিল, সে কোনো রুমে কোনো ফার্নিচার নেই, আমরাও গিয়ে দেখেছি। একটা রুমে শুধু একটা খাট রয়েছে, সেখানে বলতো অন্য রুমে থাকতে দিত না। একটা রুমে তারা শুধু 3 জনই, মাঝখানে ছেলেটা থাকতো সাইফুর রহমান এক সাইডে, মেয়েটা এক সাইডে। বিভিন্ন সময় মেয়েটার গায়ে হাত দিত। তো এইভাবে চলছিল। মেয়েটা খুবই বেশি এই বিষয়ে তার স্বামীকে যেহেতু মেরে ফেলতে চায়, তো সে কারণে সে এটা ভয়ে তার স্বামীকেও কথা বলতে পারছিল। তো এক পর্যায়ে শেষের দিন যেটা হচ্ছে 9 তারিখ দিবাগত রাতে, 10 তারিখ শুরুতে যেটা হয়েছে, 3 জন একসাথে শুয়েছে। এক পর্যায়ে মেয়েটা গায়ে এসে হাত দিচ্ছিল, ছেলেটা হাত উপর দিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে ছেলেটা যখন ঘুমিয়ে গিয়েছে, রূপার হাজবেন্ড নাজেম, তখন সে দিকে উঠে গিয়ে তাকে করার জন্য, হয়তো রেপ করার জন্য তাকে শরীরে উঠেছে। এক পর্যায়ে এই ধস্তাধস্তির পর্যায়ে এই নাজেম ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠে সে তাকে চিৎকার করে যে তুমি তাকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, নাহলে কাপড় দেবো। এই মধ্যে সে যখন ছাড়ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে এসে তখনও নাজেম বা রূপার বক্তব্য মতে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া, তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। এরপর যে ঠেকাতে যাচ্ছে, তার হাতের অনেকগুলো কোপ রয়েছে, অনেকগুলো কোপ খেয়েছে শরীরের বিভিন্ন জায়গায়। তো এক পর্যায়ে সে দৌড় দিয়ে বাথরুমের মধ্যে ঢুকে সিটকিনি দিয়েছে। দেওয়ার পরে এরা বাথরুমের বাইরে থেকেও সিটকিনি দিয়ে রুমে তালা দিয়ে, ওর একটা মোবাইল ছিল, একটা পার্স ছিল, আর চাবির একটা পোষা ছিল, প্রায় 10-12টা চাবি বা 7-8টা চাবি হবে, পোষা নিয়ে এরা চলে যায়। তো তারপরে সাইফুর রহমান হয়ে কোনোভাবে ভেঙে টেঙে প্লাস্টিকের দরজা, যেহেতু বাথরুমে বের হয়ে ব্যালকনিটা বারান্দা, ছোট বারান্দা দেখেছে, চিৎকার করলে তখন স্থানীয় লোকজন এসে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়, তারা সেখানে দেয়নি এই পরিস্থিতি দেখে, বা তাদের সাপোর্ট ছিল না, তারা গ্রহণ করেনি। তারপরে তারা রেডিকেল হসপিটালে নিয়ে যায়, সেখানেও তারা নেয়নি। তারপরে লেক ভিউ হসপিটালে যাওয়ার পরে
সেখানে তারা চিকিৎসা কিছুটা শুরু করে, আধা ঘন্টা পরে তারা জানিয়ে দেয় যে না, সে ডিক্লাইন করেছে, মারা গেছে। তো এই আমরা এই ঘটনা জানি। আমরা আমাদের যে টিম, আমি সহ আমাদের টোটাল টিম অক্লান্ত পরিশ্রম করেছে ওই দিন রাতে। বিশেষ করে আমাদের এডিসি, দুজন এসি, আমার সাথে এক এসি আছে, ও অনেক পরিশ্রম করেছে, টেকনোলজিক্যাল কাজগুলো করেছে। আমাদের ওসি তদন্ত, আমাদের সাব ইন্সপেক্টররা, অন্যান্য সদস্যবৃন্দ, আমরা খুবই ডেডিকেটেডলি কাজটা করেছি। কারণ দ্রুততম সময়ের মধ্যে এটা যদি আমরা রহস্য উন্মোচন না করতে পারি, তাহলে হয়তো দেরি হয়ে গেলে হয়তো আমাদের কাজটা কঠিন হবে। তো আমরা সফল হয়েছি। আমরা দুজন আসামিকেই আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তারা সিআরপিসি 164 ধারায় জবানবন্দি দেবে, স্বীকারোক্তি প্রদান করবে। আশা করছি আমরা বিজ্ঞ আদালতে প্রদান করছি। আমরা মনে করছি যে এটি একটি অত্যন্ত প্রায় 12 ঘন্টারও কম সময়ের মধ্যে এরকম একটি ক্লুলেস হত্যা মামলা রহস্য উন্মোচন করেছি। এটা আমাদের একটি অত্যন্ত বড় সফলতা বলে আমি মনে করছি, এবং আমি আমার টিমকে অভিনন্দন জানাচ্ছি। এই ক্ষেত্রে আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছেন। আমরা টাইম টু টাইম আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারকে জানিয়েছি, আমাদের ক্রাইম বিভাগের দায়িত্বে নিয়োজিত